এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Online brought to you by Sri Ramakrishna Shonoka Institute of Medical Science and associated with Topobon Health Private Limited Life Care Hospital. নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত। আর এক্সপ্রেস অনলাইনে আপনারা জানেন যে আমরা সারাদিনের বাছাই করা বেশ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় থাকি। আর সেই আলোচনায় আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আর যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেগুলোকে আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি। আমরা সীমান্তের ছবি দেখাবো আজ, যে ছবি আপনারা দেখতে অভ্যস্ত, একেবারেই ব্যতিক্রমী ছবি আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আমরা দেখাবো আসানসোলের থেকে এক ভিন্ন খবর কিন্তু উঠে আসছে, যা কিন্তু আপনাদেরকে আশ্চর্য করবে। এর পাশাপাশি একেবারেই যখন রাজ্যে একাধিক ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই সময় দাঁড়িয়েও একেবারে অরণ্য ধ্বংস করে চলছে বেআইনিভাবে বসবাস, এ ছবিতে রয়েছেই। এর পাশাপাশি রাজ্যের যে একেবারেই সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটে চলেছে, যা বারংবার আপনাদেরকে কিন্তু নাড়া দেয়, সেই সামগ্রিক বিষয় নিয়ে আজ থাকবে পর্যালোচনা। আজ আমার সঙ্গে রয়েছে আমার ডেস্ক পার্সন রয়েছে সহকর্মী বিপ্লব চ্যাটার্জি। বিপ্লব, স্বাগত এক্সপ্রেস অনলাইনে। যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, প্রথমেই চলে যাব মালদার দিকে। আর মালদায় যে ছবিটা দেখাবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এসআইআর চালু হতে বাংলাদেশে ফেরার হিড়িক। এ রাজ্যের হাকিমপুর সীমান্তের ছবি নিশ্চয়ই আপনাদেরকে মনে পড়ে। তবে এবার দেখাবো মালদা সীমান্তের ছবি। আপনারা জানেন যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এই শব্দটা যখন ব্যবহৃত হচ্ছিল, বিভিন্ন ভিন রাজ্যে বাংলাদেশিদের উপর অত্যাচার হচ্ছিল, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারংবার কিন্তু এই অভিযোগ করছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা গেছিল যে বাংলায় কথা বলে দিল্লিতে আটক হয়েছিলেন বীরভূমের সোনালী বিবি ও তার পরিবারকে গত 26শে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছিল। এরপর আদালতে জল গড়ায়। আদালতের নির্দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়। গত সোমবার বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে তাদেরকে কিন্তু আটক করা হয়েছিল। গত সোমবার তাদেরকে কিন্তু জেল মুক্তি হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় মালদা সীমান্ত দিয়ে অবশেষে বাংলাদেশের বর্ডার গার্ড ভারতের বিএসএফ এর হাতে তাদেরকে হস্তান্তর করে। আমরা প্রতিবেদন দেখব, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। 6 মাস পর দেশান্তরের সাপ মুক্তি, অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার সন্ধ্যায় মালদা সীমান্ত দিয়ে ভারতে ঢুকলেন সোনালী ও তার ছেলে। যদিও এখনও বাংলাদেশে রয়েছেন সোনালীর স্বামীসহ আরও 4 জন। উল্লেখ্য, বাংলায় কথা বলায় গত 17ই জুন বাংলাদেশি তকমা দিয়ে দিল্লিতে আটক করে দিল্লি পুলিশ। এরপর 26শে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনালীদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। শীর্ষ আদালত জানিয়েছে, যেহেতু অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাকে ও তার সন্তানকে ফিরিয়ে আনতে হবে। সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল ও সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছিলেন, সোনালীর স্বামীসহ আরও অনেকে বাংলাদেশে আছেন, তাদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন। অন্যদিকে কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন সোনালী বিবি ও বাকিরা বাংলাদেশি নাগরিক। শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতে ফিরলেন সোনালী বিবি ও তার সন্তান। এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসাবে আটক করে ও মামলা রুজু করে। এই অবস্থায় 100 দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। গত সোমবার বাংলাদেশের কোর্টের রায়ে জেল মুক্তি হয়েছে 6 জনেরই। জেল মুক্তির 3 দিন পর শুক্রবার সন্ধ্যায় দেশের মাটিতে পা রাখলেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি। বীরভূমের পাইকারে সোনালীদের বাড়িতে খুশির হাওয়া। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মালদা।
বিপদে এই ছবিটা আমরা দেখলাম, কারণ তুমি জানো যে দীর্ঘ একটা প্রক্রিয়া কিন্তু গেছে, আদালতে জল গড়ায় এবং আদালতের নির্দেশও কিন্তু আসে, একেবারে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই নির্দেশিকা এসেছিল। সেখানে একেবারে প্রবীণ আইনজীবী কপিল সিবাল, সঞ্জয় হেগড়ে তারা কিন্তু এই মামলায় কিন্তু লড়াই করেছিলেন এবং যেটা সলিসিটর জেনারেল ভারতে যেটা কেন্দ্র সরকারের পক্ষে তিনি সওয়াল করেছিলেন যে না, সম্পূর্ণভাবে কিন্তু তারা বাংলাদেশি এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু মানবিকতার খাতিরে তাকে এবং তার সন্তানকে ফিরিয়ে আনা হবে। এই একটা বিতর্ক কিন্তু ছিলই, কিন্তু আমি তোমার কাছে একেবারে স্পষ্টভাবে একটু জানতে চাইবো যে এই যে ভিন রাজ্যের শাসক দল বারংবার বলছিল যে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, যেটা কিন্তু এই রাজ্যে একটা ইস্যুও কিন্তু করেছিল, যেটা কিন্তু 24 লোকসভা নির্বাচন থেকে কিন্তু শুরু হয়েছে, এই বাংলা বিদ্বেষী একটা ব্যাপার। কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যে অভিযোগটা করছিল সেই অভিযোগটা এস্টাবলিশ হয়ে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে? না, ব্যাপারটা বোঝার একটু বিষয় দরকার আছে যে বাংলা বিদ্বেষী কেন, অন্য কোনো ভাষা বিদ্বেষী। এমনি তো বরাবর বাংলার প্রতি একটা প্রতিহিংসা দিল্লির আছেই। যদি বলো বাংলার প্রতি যে একটা বিরূপ মনোভাব সেটা আছে, সেটা একটা ঠিক আছে, কিন্তু জনমানসে বাংলার প্রতি এই বিরূপ প্রতিক্রিয়ার কারণ কি? যেটা যে এই বাংলা বলা মানুষগুলোকে সন্দেহের চোখে দেখা হয়, এটা কিন্তু তোমাকে মানতে। সাম্প্রতিককালে, আমি আগের কথা বলছি না, সাম্প্রতিককালে কারণটা কি রয়েছে এইটাই বলছি, সাম্প্রতিককালে কেন বাংলা বলা মানুষগুলোকেই টার্গেট করা হয়েছে। আর বিশেষ করে তুমি যদি দেখো, বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষকে, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনুমান করছে বিশেষ করে দিল্লিবাসী বা গুজরাটবাসী বা আদার্স যে স্টেটগুলো আছে বাংলার বাইরে, যেখানে সবচেয়ে বেশি আমাদের মুর্শিদাবাদ মালদা থেকে সবচেয়ে বেশি লোক কাজে কর্মসূত্রে যায়, তো সেই জায়গায় কেন তাদেরকে এরকম করেছে? না দেখো, অনুপ্রবেশকারী কিন্তু আমাদের এই যাই বলো তাই বলো, আমরা এই কদিন এসআইআর পর্বে আমরা দেখেছি যে বাংলাদেশ বর্ডারগুলোতে মানে আমাদের দিকে কত মানুষ তাদের নিজের দেশে ফিরে যাচ্ছে। একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম আমরা অনেক খবর পাচ্ছি, প্রতিদিন খবর পাচ্ছি, আজকেও খবর পেয়েছি, কালকেও গতকালও আলিপুরের খবর পেয়েছি যে বাবা জানেই না তার নামে একটা ছেলে আছে, কারণ কেউ 3জন ছেলে আছে বাবার, একদম জানেই না এরকম ছেলে, এইরকম ব্যাপার। বাংলাদেশ থেকে এসে এখানে নাম পদবি পরিবর্তন, জাত পরিবর্তন করে বাংলায় দমদমে শহরের বুকের ছিল, সেটাও দেখা গেছে। এই রকম না, যেমন বাংলায় দেখা যাচ্ছে এরকম বাংলায় ঢুকে এরা এখান থেকে অন্যান্য রাজ্যে কর্মসূত্রে ছড়িয়ে যাচ্ছে। জ্বলন্ত উদাহরণ মালদার একজন পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, তুমি সেটা বলতে পারো যে বাংলায় একজন পঞ্চায়েত প্রধান আছে যিনি বাংলাদেশের অনুপ্রবেশকারী, সেখানেও দেখে তার এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং কিছু করা যায়নি। সেক্ষেত্রে বিএলআরও বলছে আমি অসহায়, আমার কিছু করার নেই, আমি বারণ করেছিলাম, বিডিও বলেছে জমা দিয়ে দাও। যাই হোক, সেটা কথা দাঁড়িয়ে শাসকের তরফে কোথাও তুমি এই যে কথাটা বললে যে বাংলা বলা মানুষের উপর, কারণ বাংলার বাইরে প্রচুর মানুষ কর্মে রয়েছে, গুজরাটে রয়েছে, বিভিন্ন রয়েছে, সবার প্রতি কিন্তু এই নজরটা নেই, কিন্তু বেশ কিছু একদম নির্দিষ্ট করে কিন্তু এইটা যেটা হয়েছে সেটা খুব মানে বেআইনি, যাচাই করা হয়নি, জাস্টিফিকেশন হয়নি, একদম জোর করে এই মানুষগুলোকে জাস্টিফিকেশন ছাড়া, তাদেরকে পর্যবেক্ষণ ছাড়া, ভালো করে না জেনে সেই মানুষগুলোকে যেইভাবে রাতের জঙ্গলে তারা বাংলাদেশের বর্ডার পাস করে জঙ্গলের মধ্যে দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়, এটা একটা অমানবিক। এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, এবং তিনি একজন অন্তঃসত্ত্বা মহিলা, সঙ্গে বাচ্চা রয়েছে। সবচেয়ে বড় বিষয়ের কথা, আজকে হয়তো উনি ফিরেছেন, কিন্তু ওনার সঙ্গে কিন্তু ওনার পরিবেশ, স্বামী এবং আদার্স যারা আছে তারাও কিন্তু এখনো ফিরতে পারেননি। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয়, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারলে আরো ডিটেলসে জানতে পারবো। তবে তোমাকে যে বিষয়টা বলে রাখি যে আজকে গতকাল যখন বাংলাদেশ থেকে যখন সীমান্ত পার হয়, একেবারে পুরো গেট খুলে দেওয়া হয়, সেই গেট খুলে দেওয়ার পর সেখান থেকে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল, তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন, যেটা একজন ভারতীয় নাগরিক হিসেবে, কারণ তুমি জানো যে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে ছবিটা বা এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু ভারতের বিরুদ্ধে সেখানে মন্তব্য করা, কোথাও দাঁড়িয়ে কি মনে হয় না যে বাংলাদেশ আরো সুযোগ পেয়ে গেল কথা বলার ভারতের বিপক্ষে? না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এই প্রক্রিয়াটার মধ্যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় অবদান রয়েছে, তারা একে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে। হ্যাঁ, কারণ তুমি বলবে যে কারণ ফিরিয়ে নিয়ে আসার কারণটা কি? অবশ্যই এই ফিরিয়ে নিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক
প্রেক্ষাপট তৈরি করা। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে প্রতিনিধি আমাদের রয়েছে, সানু রয়েছে আমাদের সঙ্গে, সানু ইসলাম। সানু, তোমার সঙ্গে যে বিষয় নিয়ে একটু জানতে চাইবো সানু, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? গতকাল তিনি কখন প্রবেশ করলেন এবং যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়া কি সঠিকভাবে সম্পন্ন করা হয়েছিল? তার গোটা পরিবার কিন্তু এখনো ফেরেনি, তিনি এবং তার সন্তান ফিরেছেন। একদমই শীঘ্র করে তোমায় জানিয়ে রাখবো যে সোনালী খাতুন এবং তার 8 বছরের যে নাবালক সন্তান অবশেষে 6 মাস বাংলাদেশে থাকার পর বাংলায় ফিরলেন। অর্থাৎ মালদা জেলার যে বাংলাদেশ যে বর্ডার রয়েছে, মধুপুর বর্ডার, সেখান থেকেই তাদেরকে ফেরানো হয়েছে। আর দেখো, গতকালকে সেই তাদের ফেরাতে কিন্তু উপস্থিত ছিলেন বর্ডারে জেলা শাসক থেকে শুরু করে জেলার প্রশাসনের অন্যান্য কর্তারা এবং জেলা তৃণমূল নেতৃত্ব। আর সমস্ত প্রক্রিয়ার পর তাদেরকে ফেরানো হয়। কিন্তু সোনালী এবং তার সন্তান ফিরিয়েও কিন্তু তার যে স্বামী সোনালীর এবং অন্যান্য যারা পরিবারের সদস্য রয়েছে তাদের না ফেরায় কিন্তু ক্ষোভে ফেটে পড়েন সোনালী এবং তারপর অন্যান্য যারা তৃণমূলের মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব, তারা ডেপুটি হাই কমিশনারকে ঘিরে বিক্ষোভ দেখান এবং তাকে জিজ্ঞাসা করেন যে কেন তাদের আরো অন্যান্য পরিবারের সদস্যরা এখনো আসেনি, তাদেরকে কোথায় রাখা হয়েছে, কি বিষয়ে জানতে চাইলে ডেপুটি হাই কমিশনার তাদের প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্তে এবং তৃণমূল নেতৃত্ব একাধিক দাবি করে যে বাকিদেরা ফেরাতে হবে। আর তোমাকে জানিয়ে রাখবো যে প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী দিদি এবং তার অন্যান্য পরিবারের সদস্যরা। আর সেই সময় কিন্তু অন্তঃসত্ত্বা সোনালী দিদি কিন্তু গর্ভবতী ছিলেন এবং যেটা অভিযোগ যে তাদের কাছে ভারতীয় নাগরিকতার বৈধ নথি থাকা সত্ত্বেও গত 17 জুন তাদেরকে গ্রেফতার করে প্রথমে দিল্লি পুলিশ, তারপর শুধু বাংলা ভাষা কথা বলায়। শানু, এটা একটু জানাও যে অন্তত সোনালী বিবি তিনি কি বলছেন? তিনি এবং তার সন্তানকে ফেরানো হয়েছে কিন্তু তার পরিবার বা তার স্বামী অন্যান্য পরিবারের সদস্যদের ফেরানো হয়নি, তিনি কি বলছেন? একদমই প্রথমে সোনালী দিদিকে কথা বলতে দেয়নি বিএসএফ এর জওয়ানরা। তারপর তাকে চিকিৎসার জন্য, যেহেতু সে গর্ভবতী রয়েছে, তারপর তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা পুলিশ প্রশাসন একদমই তার চিকিৎসার ব্যবস্থা করে। তারপর সেখান থেকে বেরিয়ে তার সঙ্গে সংবাদ আমাদের মুখোমুখি হয়ে সোনালী যেটা জানাচ্ছে যে যেখানে আমাদের রাখা হয়েছিল সেখানে অনুপ্রবেশকারী হিসাবে আমাদেরকে প্রথমে আমাদের বিরুদ্ধে মামলা রুজু করে বাংলাদেশের পুলিশ, চাপাই বাবনগঞ্জের পুলিশ এবং তারপরে সেখানে আমাদের সংসদীয় করে বন্দী করে রাখা হয়েছিল, রীতিমতো খেতে দেওয়া হয়েছিল না। ব্যাপক আতঙ্কে ছিলাম আমরা। কিন্তু আমি ছিল, আমার স্বামীকে অন্যান্য পরিবারের সদস্যরা এখনো রয়ে গেছে সেখানে, তাদেরকে কেন ফেরানো হচ্ছে না? এই বিষয়ে আমি প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করে। আর দেখো, এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু রাজ্যের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই নিয়ে উদ্যোগ নিয়েছিলেন এবং মালদা যখন পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন সামিরুল ইসলাম, তারই প্রচেষ্টায় এই সোনালী খাতুনকে ফেরানো হয়েছে এবং তাদের আইনজীবী দেশের শীর্ষ আদালতে কিন্তু আপিল করেছিলেন। আপিল করার পর তাদের বৈধ নথিপত্র সেখানে সবকিছু যাচাই করার পর তাদেরকে ছাড়া হয়েছে। কিন্তু এখনো একটাই প্রশ্ন করছে সোনালী দিদি যে আমার পরিবারের বাকি সদস্যরা এখনো কেন তারা আমার ছেলে আসলো না, তারা এখনো কেন বাংলাদেশে রয়ে গেছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। অসংখ্য ধন্যবাদ শানু তোমাকে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের মালদার প্রতিনিধি শানু ইসলামের সঙ্গে। বিপ্লব যে বিষয়টা বলছিল যে সেখান থেকে তার পরিবারের সদস্যদের ফেরানো হয়নি এবং তাকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থানার পুলিশ কতগুলো কথায় অসঙ্গতি আছে, তোমাকে এটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখো আমরা কারো পক্ষ নই, কিন্তু কতগুলো কথা বুঝতে হবে। বিএসএফ তাদেরকে নাকি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে ওদেশে পাঠিয়ে দিয়েছে। এটা কতটা বিশ্বাসযোগ্য সেই জায়গায় একটু প্রশ্নচিহ্ন থাকবে। একেবারেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমাকে একদম বলি, বিএসএফ বাংলা বলা যেটা নিয়ে দীর্ঘদিন একটা রাজনৈতিক তরজা চলছিল বলতে পারো, সেন্ট্রালের সঙ্গে বাংলার একটা তরজা চলছিল, সেটা হচ্ছে বাংলায় বাইরে বাংলা বলা। তো প্রথম কথা হচ্ছে, বাংলার বাইরে বাংলা বলার অপরাধে যদি এই ধরনের কাণ্ড হয়ে থাকে তাহলে আমরা সাংবাদিক হিসাবে নিন্দা করছি। কিন্তু এর অন্তর্নিহিত কারণ কিন্তু আমি তোমাকে বারবার বলছি যে অন্তর্নিহিত অনেক বড় কারণ আছে।
কারণ যদি বলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী একদল অনুপ্রবেশকারী আমার দেশে ঢুকছে, আমার রাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা নিচ্ছে, সেই সাথে আমাদের যে কাজের জায়গা সেইখানে ভাগ বসাচ্ছে, এবং তাদের কিন্তু সে দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাদের সে দেশের আত্মীয় রয়েছে, তাও সত্ত্বেও তারা কিন্তু এইখানে আরেকটা দেশের সঙ্গে তারা কি করেছে, নাগরিকত্ব নিয়ে থাকছে। অদ্ভুত এই পরিস্থিতিতে বাংলা যেমন খুব সহজে বাংলা মেনে নিয়েছে, বাংলা একটু সবসময় একটু উদার, আর যার জন্য বাংলার আজকে এই হাল, আর বাকি রাজ্যগুলো তো মেনে নেবে না। কিন্তু সেই উদারতা দেখাতে গিয়েও তো বাংলার ছবিটাও তো স্পষ্ট হচ্ছে, একদম একদম পরিষ্কার, এসআইআর এ তো পরিষ্কার, এবং শাসক দলের যে একটা ইন্ধন ছিল, যা মদত। দেখো আজকে যে ঘটনা ঘটেছে, তুমি এটা তুমি একটু ভালো করে চিন্তা করো যে কোথায় বীরভূমের একজন সাধারণ, অতি সাধারণ দরিদ্র পরিবারের মহিলা, ঠিক আছে, সেই মহিলার একজন অ্যাডভোকেটকে কপিল সিব্বল তার হয়ে দাঁড়িয়েছে। তুমি বুঝতে পারছো বিষয়টা কোথায়। দ্বিতীয় কথা, এর পেছনের আর্থিক সাহায্য কাদের সাহায্য রয়েছে? এর পেছনে আর্থিক সাহায্য রয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করার কথা রয়েছে ওনার সঙ্গে। একদম সবচেয়ে বড় কথা যে এতটা যদি মানবিক হয়, তাহলে প্রতিদিন বর্ডারে যেভাবে মানুষ পাস হচ্ছে, সেই মানুষগুলোর প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরদ নেই কেন? বাংলা বলার জন্য যদি হয়, বাংলার বাইরে মুর্শিদাবাদ, মালদার বহু মানুষ লেবারের বা অন্যান্য কাজে বাংলার বাইরে রয়েছে, তাদের ক্ষেত্রে তারা যদি বিপদের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে কতটা বাংলা অ্যাক্টিভ? অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে, যেগুলো হচ্ছে পরিষ্কার কথা। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা হচ্ছে, দেখো, সাধারণ মানুষকে বোকা বানানো যায় মিডিয়ার চক্করে পড়ে। আজকে খবরের হেডলাইন করে হয়তো আমরা এই খবরটা দেখছি বা খবরটা বুঝছি, সাধারণ দৃষ্টিতে খবরটাকে এইভাবে নিয়ে আসার কারণটা কি? আর একটা সরকার, একটা রাষ্ট্র এত বড় ভুল কি করতে পারে বলে তোমার মনে হয়? এত বড় ভুল করবে কেন? আমার মনে হয় কোথাও গিয়ে একটু সমীকরণে গন্ডগোল আছে, যেটা সামনে আসছে না। একেবারে সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ এই সবে কিন্তু আজ তিনি গতকাল সন্ধ্যায় তিনি প্রবেশ করেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কিন্তু সাক্ষাতের একটা। হ্যাঁ, কারণ তুমি একটা জিনিস খেয়াল করেছো, কিন্তু কেন্দ্র সরকার কিন্তু মানবিক ক্ষেত্রে বলেছে, মানবিক ক্ষেত্রেই তাকে কিন্তু আইনি ক্ষেত্রে কিন্তু বলেনি। তার মানে তার পরিবারের বাকি সদস্যরা এখনো পৌঁছাতে পারেনি এই দেশে। একেবারে, অর্থাৎ এই বিষয়টি কিন্তু রয়েছে। এবং দেখা যাক তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা কবে ফিরছেন। প্রসঙ্গত বলে রাখি, যখন পুশব্যাক করানো হয়, সেই পুশব্যাক করানোর পর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থানার পুলিশ তারা কিন্তু অনুপ্রবেশের অপরাধে তাদেরকে গ্রেপ্তার করে, এবং তারপরে কিন্তু প্রায় 100 দিনের মতন তিনি কিন্তু জেল কাস্টডিতে ছিলেন। এবং তারপরে যখনই এইদিকে আইনি প্রক্রিয়া যখন কেটে যায়, আইনি প্রক্রিয়া কাটার পর গত সোমবার তিনি কিন্তু বাংলাদেশের কারাগার থেকে তিনি মুক্ত হন, এবং সেখানেও কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকে কিন্তু মুক্ত করা হয়, এমনটা কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এবং তারপরেই কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি এখানে একেবারে মালদা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তিনি কিন্তু ভারতে প্রবেশ করেন। আমাদের নজর থাকবে এই খবরের দিকে, যে পরবর্তীতে তার পরিবারের অন্যান্য সদস্যরা কবে আসছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তার সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে আসবেন, এরকম একটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে সেই সাক্ষাতে কি নির্যাস উঠে আসে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। একেবারেই আমরা চলে যাব পরবর্তী খবরে। তবে এই খবরে যাওয়ার আগে আপনাদেরকে একটু সতর্কভাবে শুনতে হবে, এবং সতর্কভাবে আপনাদেরকে আরও সতর্ক হতে হবে। কেন বলছি সতর্ক, জেনে নিন। মৃত ভোটারের সংখ্যা 93,138, 57,256 জন ভোটারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই তালিকায় আপনার নাম নেই তো? পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছে 1,19,000 বাসিন্দার নাম আছে, প্রায় 3 লক্ষ নাম বাদ হতে চলেছে। কিন্তু কোথায়, কোন জেলায়, কোন এলাকায়? আপনার এলাকায় নয় তো? প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজ্যে এসআইআর এর কাজ প্রায় শেষ মুহূর্তে। পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত 85.61% এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ শেষ হয়েছে। জেলা শাসক এস পেন্নাম্বালম জানিয়েছেন, জেলার পরিসংখ্যান দেখতে গিয়ে পাওয়া গিয়েছে জেলায় এখনো পর্যন্ত মোট মৃত ভোটারের সংখ্যা 93,138 জন, এবং
57,256 জন ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের সংখ্যা 1,19,000 বাসিন্দা, অর্থাৎ প্রায় 3 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। আর তা নিয়েই রাজনৈতিক দ্বন্দ্ব শুরু। আমি ডিস্টার্ব করছি একটু। ASDD is basically absentee shifted. এটা duplicate 93,000 সবার আছে এর মধ্যে। এটা আনট্রেসেবল ক্যাটাগরিতে 57,000, এটা পার্মানেন্টলি শিফটেড 1.19 লাখ আছে, যেটা অলরেডি এনরোলড অর্থাৎ ডুপ্লিকেটে। বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল কারচুপি করে জিততে পারবে না। আর শুনুন কি বলছে। আজকে যেসব বর্ডার ডিস্ট্রিক্ট যেখান থেকে সম্পূর্ণভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলাদেশ থেকে, সেখানে সংখ্যাটা ভেবে দেখুন। এই কারণে কি মমতা ব্যানার্জি আপনি SIR কে করতে দিতে চাইছেন না? এই যে এরা, এই যে 3 লক্ষের মতো আসানসোল জেলার যে ভুতুরে ভোটার, মৃত ভোটার, তারা তো এতদিন ভোট দিয়ে এসেছিল, তাই না? আপনার ক্যাডাররা তো তাদের নামে প্রত্যেকটা বুথে ভোট দিয়ে এসেছে। আমরা বুঝতে পারছি আপনি কেন এত ডেসপারেট SIR কে বন্ধ করতে। বিয়ের ওদের মৃত্যু হচ্ছে, 12টা রাজ্যে হচ্ছে SIR, কিন্তু কারোর কোথাও কোনো কমপ্লেন নেই। কিন্তু আমাদের আপনি হিলিয়ে রেখে দেবেন দেশকে। বাংলার মানুষ বুঝতে পারছে মমতা ব্যানার্জি কষ্টটা কি হয় জানেন? আপনার এই হিপোক্রেসিটা এক্সপোজড হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, ভোট আসছে তাই এই সব কথা বলছে। শুনুন। ওরা তো প্রথমত বলছিল যে ওদের নেতাদের বক্তব্য যে 1 কোটি যাবে, 1 কোটি 20 যাবে, 1 কোটি 40 যাবে গোটা পশ্চিমবঙ্গে। তো সেখানে ওরা যেটা দিবা স্বপ্ন দেখছিল সেটা এখন ভুল পাল্টে গেছে। এখন এটা এইসব নিয়ে চালাবে। 2026 আসতে দিন, নির্বাচনটা হতে দিন, জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী বসতে দিন, আবার 4 বছর 4.5 বছর চুপচাপ থাকবে, আবার তারপর নতুন কোনো প্রকল্প নিয়ে আসবে সে হিসাবে। SIR প্রক্রিয়ায় পশ্চিম বর্ধমান জেলা এখন শিরোনামে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি একেবারেই বিপ্লদার কাছে চলে যাবো। বিপ্লদা, আর কি তথ্য রয়েছে এবং এই ভুতুড়ে তথ্য কিভাবে উঠে এলো, ভুতুড়ে তালিকা কিভাবে সামনে এলো? না, সবচেয়ে বড় কথা দেখো, মানে SIR এর যদি না হতো এই বিষয়গুলো তো সামনে আসতো না। একদম পরিষ্কার কথা, এই বিষয়গুলো সামনে আসার কোনো জায়গাই ছিল না। একেবারে অদ্ভুতভাবে তুমি দেখো যে প্রায় 93,000 লোকের ইসে নেই, মানে মারা গেছে 93,138 জন এখানে মৃত ভোটারের সংখ্যা। তোমাকে এই প্রসঙ্গ করে বলে রাখি, কিছুদিন আগে যখন বলা হয়েছিল যে ভোটার তালিকায় কোনো রকম অবৈধ ভোটার নেই, এরকম একটা তালিকা কিন্তু প্রকাশ্যে এসেছিল, যা প্রায় লক্ষের ওপরে ছিল, তা এক ধাক্কায় কিন্তু নেমে আসে 29-এ। অর্থাৎ যখনই রাতারাতি 12টার মধ্যে কিন্তু যখনই আপলোডের নির্দেশিকা যখন আসে, অর্থাৎ কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে ফর্ম ফিল আপের কথা যখন হয়েছিল তখন একরকম ভেবেছিল ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে সবাই, শুধু ফর্ম ফিল আপ মানে হ্যান্ডেল করে নেবে। কিন্তু পরে সেটা যখন ডিজিটালাইজ হলো, অর্থাৎ সেটা যখন আবার ডিজিটাল করে আপলোডের ব্যাপার আসলো, তখন কিন্তু মাথায় অন্যরকম সমস্যা তৈরি হলো। আর কি অসুস্থতা শুরু করলেন একদম। দেখো, ডিজিটালাইজ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভাবতে পারছো সেই সব মাস্টাররা, আজকে তোমাকে দেখাতাম সেই মাস্টাররা, আমাদের স্কুলের মাস্টারদের কি দৈন্যদশা। তারা প্রাইমারি স্কুলগুলোর হাল তুমি দেখলে বুঝতে পারবে তারা কোন মাস্টারদের উপরে হাল দেওয়া হয়েছে, এবং বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থা। মাস্টাররা তো এই সমস্ত ডিজিটালাইজেশন করতে গিয়ে তো অসুস্থ হবে, কারণ তাদের তো এই কাজ, তাদের কি বলছো। তবে এটাও তো ঠিক, তাদের এই কাজের জন্য যে টাকাটা দেওয়া হবে মোটামুটি খুব একটা কম নয়, সেই টাকাটা যথেষ্ট পরিমাণে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই টাকাটা এখনো দেওয়া হয়নি, এমন অভিযোগ কিন্তু কমিশন করেছে। দেওয়া হয়ে গেছে, কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে।
রাজ্য সরকার যেটা বলা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই 9 কোটি টাকা, 9 কোটি টাকার গল্প যেটা বলছিল, সেটা যাই হোক, সেটা কিন্তু এই কাজ যারা সুষ্ঠুভাবে করেছে, কেউ তো লক্ষ্যের আগেই করে ফেলেছে, কেউ সময়ের অনেক আগেই করে ফেলেছে। প্রতিবন্ধী মহিলা, তাকেও দেখেছি বিএলওকে দ্রুতর সঙ্গে কাজ করেছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিছু লোক অসুস্থ হয়ে যাচ্ছে, কাজের চাপ নিতে পারছে না, তার মানে তাদের কাজ, তারা যে পড়াশোনাটা করাও সেটাও ঠিকভাবে করায় না। আজকে যে চিত্রটা বেরিয়েছে, দেখো এই চিত্রটা কিন্তু এখানকার নয়, এই চিত্রটা শুধু পশ্চিম বর্ধমানের। যদি সারা বাংলার চিত্রটা দেখো, সেই চিত্রটা গিয়ে যদি জোর করা হয়, তাহলেও খুব কম করে 50 লাখের উপর বেরোবে। এবার আরটু যদি গভীরে সার্ভে করা যায়, তাহলে সেটা গিয়ে আরো বাড়বে। সুতরাং কোথাও গিয়ে 1 কোটি বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা যে তার ধারে কাছে গিয়ে পৌঁছাবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। একটা জেলার হাল যদি এই রকম হয়, 3 লক্ষ হয়, এবং তুমি এই যে টোটাল তুমি ভাবো 1,19,000 বাসিন্দা যারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে গেছে। এটা সম্ভব কখনো? বুঝতে পারছো? তার মানে কিন্তু তারা ভোটার লিস্টে রয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা একটু দর্শকদের অনুরোধ করবো, যারা এই পশ্চিম বর্ধমান জেলা থেকে আপনারা দেখছেন, বা আপনারাও যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনারা ফোন করুন, আপনাদের মতামত জানান। আপনার এলাকায়ও কি ঠিক এরকম ঘটনা ঘটেছে, বা আপনার এলাকায়ও কি এই এসআইআর এর যে সমস্ত শিক্ষকেরা রয়েছেন, বিএলওরা রয়েছেন, তারা কাজ করতে গিয়ে এরকম সমস্যায় পড়েছেন, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে? আপনারা ফোন করুন, আপনারা জানান আপনাদের অভিমত, আপনাদের মতামত জানান। হ্যাঁ, আমাদের প্রতিনিধি আসানসোলের যিনি প্রতিনিধি আছে, তিনি কিন্তু আজকে খবরটি করার সময় চমকপ্রদ এই তথ্য তুলে ধরেছে একেবারে, এবং এই তথ্য এই তথ্যে কোথাও কিন্তু ভুল নেই। জয়ন্ত দায়িত্ব নিয়ে যে করেছে, এবং দায়িত্ব নিয়ে 3 জনের বাইট নিয়েছেন। জেলা শাসকের বাইটটা যেমন আমরা পেয়েছি, তেমনি কিন্তু পাশাপাশি বিরোধী দল তাদের বাইট পেয়েছি, এবং পাশাপাশি সেরও পেয়েছি আমরা, তোমার শাসক দলের বাইট পেয়েছি। এবং এটা একটা, যদি বলা যায় যে এই জিনিসটা যখন জেলা শাসকের দপ্তর থেকে প্রথম প্রকাশ পেল, তখন কিন্তু একটা নগ্ন ছবি উঠে এলো। তুমি যদি বলো যে বিপ্লব দা, তাহলে সার্বিক ছবিটা কি, যদি বলো যে সার্বিক আমাদের বাংলার যে ছবি, সেই বাংলার ছবিটা যদি দেখো, সেটা কিন্তু আরো চমকে যাওয়ার মতো, এবং সেটা ভয়ঙ্কর। মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র একটা জেলার ছবি, এই তুমি যদি এবার তোমাকে বলি, এর পরে মানে এর আগে যার নামটা আছে, একদম এর আগে যার নামটা রয়েছে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। সেখানে মানে যদি বলো, মৃত ভোটারের সংখ্যা বেরিয়েছে 2,75,337 জন মৃত ভোটার উত্তর 24 পরগনা। আর অদ্ভুতভাবে কোচবিহারে বেরিয়েছে, আমি যেটা বলছি কোন জেলায় কত মৃত ভোটার, কোচবিহারে বেরিয়েছে 53,408 জন। বুঝতে পারছেন? আপনারা যারা দর্শক আছেন, একবার একটু ভালোভাবে ভেবে দেখুন যে আমরা যে পরিসংখ্যানটা যেটা দিচ্ছি, সেই পরিসংখ্যানটা পাওয়া গেছে সরকারি সূত্র ধরে। দার্জিলিংয়ে পাওয়া গেছে 45,410 জন, উত্তর দিনাজপুরে 75,300 জন, দক্ষিণ দিনাজপুরে 39,666, মালদাহ 81,566, মুর্শিদাবাদ 1,14,000, নদিয়া 1,30,000, দক্ষিণ 24 পরগনায় 1,39,000, দক্ষিণ কলকাতা 65,000, উত্তর কলকাতা 1,01,000, হাওড়া 1,14,000, হুগলি 78,000, পূর্ব মেদিনীপুর 1,02,000। ভাবতে পারছেন? এরপরে যদি পশ্চিম মেদিনীপুর যান, সেখানে হয়ে যাবে 65,512 জন। পূর্ব বর্ধমান এই মুহূর্তে 96,236 জন। আপনাদের বলেই রাখি, তৃণমূল কংগ্রেস শাসক দল প্রথম দিন থেকেই চাইছিল, এসআইআর এর বিরোধিতা করছিল, কিন্তু পরোক্ষভাবে আমরা দেখলাম তারা কিন্তু সেই এসআইআরটা প্রক্রিয়াটাকে চালু করতে দিল। সবচেয়ে যেটা রহস্যজনকভাবে আমি একদম আপনাকে বলি, সম্প্রতি কয়েকদিন ধরে এই বিষয়টা, মানে ধরুন যেখানে যেখানে মৃত ভোটার, ভুতুরে ভোটার বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু রাজ্যের মন্ত্রীকে দেখা যাচ্ছে সেই জেলাগুলোতে, বিশেষ করে পূর্ব বর্ধমানে আমরা দেখলাম 2 দিন আগে, পশ্চিম বর্ধমানে দেখলাম, বিভিন্ন নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন।
বিএলএদের সঙ্গে মিটিং করছেন, একেবারে একদম এই যে বিষয়টা। কিন্তু তুমি বলবে এই পরিসংখ্যানটা বিপ্লবদা দেওয়ার মানেটা কি? এই পরিসংখ্যানটার পিছনে একটা অন্তর্নিহিত কারণ আছে। কারণ তোমার মনে আছে কিনা জানি না, 2208টা এলাকাকে বাছা হয়েছিল যেখানে মৃত, মানে কোনো বুথের কোনো মৃত ভোটার নেই একেবারে। তারপরে অদ্ভুতভাবে ভাবো 2002 থেকে দীর্ঘ এত বছরে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি, 2000 এতগুলো। এবার কি ভাবলো, আবার যখন নির্বাচন কমিশন সেখানে চাপ দিল, চাপ দিতে সেটা রাতারাতি এক রাতের মধ্যে 480-র মতো এসে দাঁড়ালো, সবশেষে এসে দাঁড়ালো 29। তুমি ভাবতে পারছো? তারপরেও যখন আবার দাঁড়ালো সবশেষে 29, আমি তোমাকে বলছি সেটাও গিয়ে দাঁড়াবে 9। কারণ মৃত মরেনি এমন একটা এলাকা হতে পারে না এই 22 বছরে। তুমি কি বলছো? একেবারে 22-23 বছরে কেউ একটা এলাকায় মরেনি, এটা তাহলে সেই এলাকার আমাদের সন্ধান চাই। এখানে যে দুর্নীতিটা যে না, আমি তোমার যেটা বলছি সেই এলাকাটার আমার সন্ধান চাই, যে 22 বছরে যেখানে মরেনি সেই মৃত্যুঞ্জয়ী জায়গা, সেইখানটা তো খুঁজে বার করতে হবে। আমরা কি সেই এলাকা পরিদর্শন করতে যেতে চাই? আমরা যেতে চাই, সেইখানে থাকতে চাই, যত দুর্মূল্য হোক আমরা সেখানে ঘটি বাটি বিক্রি করে দিয়ে, সোনা দানা বিক্রি করে দিয়ে আমরা সেখানে গিয়ে থাকবো, কারণ সেখানে আমরা অমর হয়ে যাব। একেবারে। অর্থাৎ যেভাবে যে প্রক্রিয়া করা হচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্যে সর্ষের মধ্যে ভূত, এই প্রক্রিয়া থেকে কার্যত স্পষ্ট। তো একেবারে বিপ্লব সরাসরি যখন করতে দেওয়া হচ্ছিল না এসআইআর, পরোক্ষভাবে যখন না অ্যাকচুয়ালি পরোক্ষভাবে মদত ছিল এসআইআর হোক, এসআইআর হোক, এবং সেই প্রক্রিয়াকরণটাকে কিন্তু ঘোরানোর একটা চেষ্টা। বুঝতে পারো? তুমি ভাবো এই এসআইআর এর নেপথ্যে অন্য একটা ছিল, এটা যে এই রকম মুভমেন্ট করবে তাদের ধারণা ছিল না। ভূত থাকবে খুব স্বাভাবিক। আমরা কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম না যে ভোট কেন্দ্রে কেউ ভোট দিতে এসে তার ঠাকুমার কথা জিজ্ঞাসা করছে, বাবার কথা জিজ্ঞাসা করছে, যিনি পোলিং অফিসার তিনি বলছে কেন, কতক্ষণ আগে বলে 1 ঘন্টা আগে বলে, 1 ঘন্টা আগে আসলে দেখা যেত। মানে মজার ছলে তৈরি করলেও সেটা কোথাও দাঁড়িয়ে গিয়ে মনে হচ্ছে যে এটা বাস্তবের সঙ্গে অদ্ভুত ভাবে মিল। আর একটা সময় না বিহারে হতো নানা রকম এই ছলচাতুরি হতো। আমাদের বাংলা এখন নির্বাচন ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা কুৎসিত জায়গায় পৌঁছে গিয়েছে। একেবারে। অবশ্যই বিপ্লব, এই খবরের দিকে আমাদের নজর থাকবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনাদেরকেও বলবো সতর্ক থাকুন, এবং আপনার নাম উঠছে কিনা, আপনার যে সংশ্লিষ্ট বিএলও রয়েছে তার সঙ্গে কথা বলুন। একদম 9 তারিখ পর্যন্ত টাইম রয়েছে, এখনো কিন্তু 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ এ মাসের, অর্থাৎ ডিসেম্বর 2025-এর 9 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আপনার নাম যদি এখনো তোলা না হয়ে থাকে, আপনার ফর্ম যদি সেখানে জমা না করে থাকেন, বা কোথাও কোনো সমস্যা তৈরি হয়ে রয়েছে, বিএলওর সঙ্গে সরাসরি কথা বলুন। আপনার সমস্যার সমাধান আপনারা কিন্তু করে নিন, কেননা আপনি ভারতীয় নাগরিক, আপনার অধিকার, ভোটার তালিকায় নাম থাকা আপনার অধিকার। এবার যে বিষয়ের দিকে নজর রাখবো বিপ্লবদা, এবার একটা অদ্ভুত আরেকটি বিষয় উঠে আসছে। কারণ কি, রাজ্যে তো দুর্নীতির অভিযোগ তো ভুরি ভুরি উঠে এসেছে, কিন্তু সেই দুর্নীতির এই এখন বর্তমান সময় যে প্রেক্ষাপট, যেখানে দুর্নীতির জেরে রাজ্যের শাসক দলে একটা টালমাটাল অবস্থা। আপনারা জানেন যে সম্প্রতি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে, এবং হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর শাসক দল যে এভাবে অস্বস্তিতে পড়ে যাবে সেটা কিন্তু তারা ভাবতে পারেনি। আমরা আসবো এই খবরে। তবে শাসক দলের বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ উঠেছে। কি দুর্নীতি এবার জানেন? ম্যানগ্রোভ, সেখানে ম্যানগ্রোভ উচ্ছেদ করে নদীর চরে সেখানে অবৈধভাবে ঘর তোলা হচ্ছে, সেখানে বসবাসের জন্য উপযোগী করে তোলা হচ্ছে, যেখানে বারংবার সুন্দরবন উপকূলীয়বর্তী এলাকা, আপনারা জানেন যে সেখানে বারংবার ভরা কোটাল এবং মরা কোটালের সময় সমস্যা তৈরি হয়। তারপরে পাশাপাশি যেটা প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সেই এলাকায় একটা বড় প্রভাব পড়ে। সেখানে দাঁড়িয়ে ম্যানগ্রোভ একেবারেই সেখান থেকে সরিয়ে দেওয়া এবং তারপরে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা কতটা বিপজ্জনক, কতটা বিপদের মুখে আমরা পরিবেশকে ঠেলে দিচ্ছি, সেটা কি একবারে উপলব্ধি করতে পেরেছেন? অর্থাৎ শাসক দল শুধু নয়, কিছু মানুষ রয়েছেন যারা এতটাই লোভাতুর, অর্থলোভী, যার পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুর এলাকায় জগদ্দল নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ নির্মাণের অভিযোগ শাসক দলের পঞ্চায়েত ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। দেখুন প্রতিবেদন আসছে আলোচনায়। প্রশাসনকে পুরো আঙুল দেখিয়ে আবার একটি অবৈধ নির্মাণ শুরু হয় গতকাল থেকে। এলাকার মানুষ অবৈধ নির্মাণের বাধার সৃষ্টি করে। সকাল থেকে এলাকার মানুষ জড়ো হয় নদীর চরে।
ম্যানগ্রোভ কেটে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হন। এলাকার মানুষের দাবি, অবিলম্বে অবৈধ নির্মাণ, ম্যানগ্রোভ কাটা বন্ধ করতে হবে। খবর দেওয়া হয় প্রশাসনকে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুর এলাকার জগদ্দল নদীর চরে। অভিযোগ, ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চরে অবৈধ নির্মাণ করে শাসক দলের পঞ্চায়েত ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। আমরা ভাগবতপুরের পূর্ব সাইডে নদীচর, যেখানে আমাদের লক্ষাধিক ম্যানগ্রোভ নষ্ট করে একটি পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে এবং সরকারি জায়গাকে জোয়ার ভাটা খালি নদীচর, তাকে যেভাবে বেদখল করে একজন পঞ্চায়েত সদস্য তিনি এই দাঁড়িয়ে থেকে এই কাজটি করছেন, আমরা মনে করছি এটা সম্পূর্ণ বেআইনি। কারণ পঞ্চায়েত সদস্যা উর্মিলা মণ্ডলের দাবি, বন দপ্তরের একাধিক ব্যক্তি তদন্ত করেছে, তারা কোনো ম্যানগ্রোভ কাটেনি, জায়গাটি তাদের কেনা। আমাদের যখন এখানে ফরেস্ট রেঞ্জার অফিসার ছিল, তাদের সঙ্গে আমরা গিয়ে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে স্যার, আপনার যদি ম্যানগ্রোভ বাদে আমরা কাজ করছি, যদিও আপনারা দেখে গিয়েছেন, আমাদের এখানে ফরেস্টে ছোটবাবু এসেছিল, ছোটবাবু এসে দেখে গিয়েছে, তারাও কোনো প্রবলেম করেনি। কারণ যেহেতু আমাদের গাছপালা আছে, সেই কারণে আমরা এই জন্য ফরেস্টকে আমরা জানিয়ে করেছি। প্রশ্ন, নদীর চর কেনা বেচা যায় কি জানি, আর যদিও বা কেনা হয়, সেখানে কি এ ধরনের ঘর করে ব্যবসা করা যায়? মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছে যে কোনো সরকারি জায়গা অধিগ্রহণ করা যাবে না। সেই দলেরই একজন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি, তিনি দাঁড়িয়ে থেকে সরকারি জায়গা অধিগ্রহণ করে এনওসি না নিয়ে, মেনলি কথা এনওসি না নিয়ে, এই অ্যানিম্যাল ডিপার্টমেন্ট থেকে এনওসি না নিয়ে পোলট্রি ফার্ম, যেটা বায়ু দূষণ করছে, আবার এই পোলট্রি থেকে কিছু সংক্রমণ ব্যাধি গ্রামে ছড়িয়ে পড়বে, এনওসি না নিয়ে সেটা করার উদ্যোগ নিয়েছে। সেটাকে আমরা রোধ করার জন্য গ্রামবাসী থেকে উদ্যোগ নিয়েছি। এলাকার মানুষের প্রশ্ন, এত বড় ম্যানগ্রোভ জঙ্গল, তাহলে সেখানে ঘর হচ্ছে, বিশেষ করে পোলট্রি ফার্ম, কি করে হয়? তবে এর প্রশ্নের উত্তর দেবে কে? খুঁজছে এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিনোদে একটা বিষয় কিন্তু এখান থেকে স্পষ্ট হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র শাসক দলের নেতৃত্ব নয়, এর মধ্যে রয়েছে বন দপ্তরের একাধিক কর্মীরা। কারণ না হলে এভাবে সম্ভব কখনো যে এটা ফরেস্টের জায়গা নয়? আপনারা দেখে বলে দিলেন যেটা ফরেস্টের জায়গা নয়। আপনাদের একটা আস্পর্ধাটা এতটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যার জন্য শাসকের যেখানে সরকারি জায়গা, যেখানে প্রকৃতিকে ধ্বংসের করে ফেলে দিতে আপনারা দ্বিধাগ্রস্ত হয়ে, যেখানে দ্বিতীয়বার ভাবছেন না আপনারা। আমি বিপ্লতার কাছে, বিপ্লতা সরাসরি কি বলবে এখন এই বিষয়টাকে? না, অ্যাকচুয়ালি নদীর চরে বসতি জবরদখল করে যাদের ঘর বাড়ি নেই তারা করে, কিন্তু নদীর চরে এইভাবে করা যায় না, মানে আইনত দণ্ডনীয়। তারপরে যে এলাকাটার কথা বলছে ভগবানপুর, এই এলাকাটা টোটালটা, হ্যাঁ ভগবতপুর, এই এলাকাটার চারদিকে না ম্যানগ্রোভ লাগানো হয়েছে। কারণ এখানে জোয়ার ভাটা মানে খেলে, মানে জোয়ার ভাটা এমনভাবে হয় যাতে এই ভাঙনে মাটি না ভেঙে যায়, তার জন্যই এইটাকে মাটিটাকে ম্যানগ্রোভগুলোকে লাগানো। আর যে ছোট ছোট জলের মতো দেখছে, এগুলো 100 দিনের প্রজেক্টের সময় এখান থেকে মাটি তুলে ওই চরগুলো তৈরি করা হয়েছিল, নদীর চরগুলো তৈরি করে, যেখানে মানুষের যাতায়াত করতে পারে। অদ্ভুতভাবে এই জায়গায়, এই যে বলছি, যে ভদ্রমহিলা বলছেন, ইনি হচ্ছেন পঞ্চায়েত সদস্যা। ইনি পঞ্চায়েত সদস্য থাকাকালীন নিজের ক্ষমতা বলে, তুমি ভাবতে পারবে না কত বড় একটা মুরগির ফার্ম করছে, মানে একদম মুরগির ফার্ম করছেন, যেটা হচ্ছে সম্পূর্ণ নদীর চরে। এইভাবে মুরগির ফার্ম করা যায় না। মুরগির ফার্ম করলে সেক্ষেত্রে যে মুরগির বিষ্ঠাটা আসবে, সেইটা সেই জায়গার পরিবেশকে নষ্ট করে দেবে, এবং পরিবেশকে নষ্ট করে দেবে, সেখানকার দূষণ হবে। দূষণ বলতে যে তুমি বলছো মানুষের দূষণ না, সেখানকার মাটির দূষণ হবে। কারণ এইটা যদি জলের মধ্যে ঘটতো তাহলে মাছের খাবার হয়ে যেত।
এইখান থেকে কিন্তু ইনি ক্ষমতার অপব্যবহার করেছেন। বলছেন স্থানীয় বন দপ্তরের আধিকারিকরা এসছে, রেবারের আধিকারিকরা এসছে, তাদের কোনো আসলে তারা কি করে বলবে? সেই সরকারি কর্মচারীরা তো জানেনি পঞ্চায়েত সদস্য, তার বলা মুখটাকে তো বন্ধ করে দেওয়া। প্রথমে কোথাও তার ভয় শাসক দলের লোক, দ্বিতীয় কথা হচ্ছে সেই এলাকায় বন দপ্তরের লোক এসছে, তাকে বসিয়ে আদর আতিথেয়তা করবে গ্রামের মানুষ, সাধারণ মানুষ তো করবে না, করলে যার ফলে কিছু সরকারি আধিকারিক রয়েছেন যারা কিন্তু সঠিকভাবে কাজ করতে চান, একদম, কিন্তু কাজ করতে দেওয়া হয় না, তাদের অপব্যবহার করা হয়। সরকারি আধিকারিকরা কাজ করতে চান, সৎ হতে পারে এরকম বলো না। এই জায়গায় যারা কাজ করে, নদীর চরের এই সমস্ত বন অঞ্চলে যারা কাজ করে, তারা নিজেদের স্বার্থেই কাজ করে, তারা দেশের স্বার্থে দশের স্বার্থে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রেবতী রয়েছে। রেবতী, একটু জানতে চাইবো এটা কিভাবে সম্ভব? দিনের পর দিন এভাবে ম্যানগ্রোভ কেটে উড়িয়ে দেওয়া হলো। সরকারি বন দপ্তরের কর্মীরা এসে বলছেন এটা সরকারি জায়গা নয়, এটা ম্যানগ্রোভ নয় এগুলো। দেখো সুব্রতদা, তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাগবতপুর, যেখানে একবারে নদীর চরে যেখানে ম্যানগ্রোভ ভর্তি, সেখানে একটা তৃণমূলের সদস্য দাঁড়িয়ে থেকে ম্যানগ্রোভ কেটে নির্মাণ করার চেষ্টা করছে, এবং সেখানে স্থানীয় মানুষরা প্রতিবাদ করলে তার উক্তি তিনি নাকি ওই জায়গার রেকর্ড দলিল সবকিছুই ওনার কাছে আছে। কিন্তু এলাকাবাসীর একটাই প্রশ্ন, যে জায়গায় জোয়ার ভাটা খেলে, যে জায়গায় ম্যানগ্রোভ আছে, সেই জায়গায় কখনো কি বিক্রি করা সম্ভব? তার উক্তি ছিল মেদিনীপুরে কোনো এক ব্যক্তির কাছ থেকে নাকি ওই জায়গাটা কেনা হয়েছে, তিনি দেখভাল করছেন। তাহলে এখানে প্রশ্ন উঠছে, যদি মেদিনীপুরে থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ম্যানগ্রোভের একবারে নদীর চর বিক্রি করা যায়, তাহলে কি দিল্লি থেকে একবারে নবান্ন বিক্রি করা সম্ভব? এটা নিয়ে কিন্তু এলাকায় প্রশ্ন উঠছে। একদম, তোমাকে যেটা বলি যে নদীর চর কি কখনো কেনা বেচা যায়? আমাদের কাছে ধারণা নেই। তুমি তো দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, তুমি কতটা কি জানো? দেখো, যেটা স্থানীয়ভাবে আমি তোমাকে বলতে পারি যে কখনো যেটা সরকারি জায়গা সেটার ক্ষেত্রে বিক্রি করা সম্ভব হয় না, যেখানে বিশেষ করে ম্যানগ্রোভ আছে এবং যেটা একবারে ঘোষণা হয়েছে একবারে সরকারি জায়গা হিসেবে। কিন্তু যেখানে পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল তিনি উক্তি করেছেন যে ওই জায়গাটাই সম্পূর্ণ থেকে রেকর্ড এবং দলিল সম্পূর্ণ আছে, তাহলে কি একটাই প্রশ্ন উঠছে যে সরকারি জায়গার উপরে রেকর্ড কিংবা দলিল থাকলে সেটা বর্তমান সরকারের আয়ত্তেই চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে কি করে নির্মাণ হচ্ছে? এক্ষেত্রে প্রশাসনের সম্পূর্ণ হাত আছে বলে যেটা অভিযোগ উঠছে, কারণ যেখানে পঞ্চায়েত সদস্য নিজে দাঁড়িয়ে থেকে এই নির্মাণটার জন্য তিনি সায় দিচ্ছে। এটা বলা যায় না যে ক্ষমতার ব্যবহার করছেন? এটা তুমি একদিক দিয়ে যেটা বলেছো সুব্রত, যে ক্ষমতারই এটা বল যেটা দেখা যাচ্ছে, কারণ যেটা বন দপ্তরের কর্মীরা এসে একবারে দর্শন করে গেছেন এবং তারা দেখে গেছেন এবং তারা বারণ করেছিল এই ঘরটি বন্ধ রাখার জন্য, কিন্তু পরবর্তীকালে উর্মিলা দেবী জানায় যে আমার সম্পূর্ণ বৈধতা আছে, কারণ আমার কাছে সমস্ত কাগজপত্র বৈধ হিসেবে আছে, তার কারণেই সে নির্মাণটা করছে। আমি একটু রেবতী জানতে চাইবো, যারা এভাবে নিজের পরিচয়পত্র নথিকে জাল করতে পারে, যে রাজ্যের শাসক দল যারা সহায়তা করতে পারে, বাংলাদেশকে সেখানে জামাই আদর করতে পারে, তারা কি এই নথিটাকে যে নকল করবে না, কি গ্যারান্টি আছে, তার কি নিশ্চয়তা রয়েছে? দেখে এটা নিয়ে প্রশাসন খতিয়ে দেখছে যে কতটা সত্যতা আছে, কারণ যে বিরোধী দলের নেতা যিনি কমপ্লেন করেছিলেন তিনি বহুবার কিন্তু বিভিন্ন জায়গায় তিনি দরখাস্ত দিয়েছেন যে এটা সঠিক তদন্ত করার জন্য। সেক্ষেত্রে তদন্তের সাপেক্ষে উঠে আসবে তো তার কাগজটা কতটা বৈধতা আছে এবং তিনি যে ওখানে অবৈধভাবে যে নির্মাণটা করছে তার সত্যতা যাচাই হবে। যেটা দেখা যাচ্ছিল রেবতী, যে তিনি সাংবাদিকদের সামনে ঔদ্ধত্য প্রকাশ করছিলেন, যেটা আমরা খবরে দেখছিলাম। তুমি যখন প্রশ্ন করছিলে তখন তার মধ্যে তার একটা ঔদ্ধত্য কাজ করছে, যে হু কেয়ার, এরকম একটা কোন চ্যানেল, কি চ্যানেল, এরকম একটা প্রশ্ন হচ্ছিল। দেখো, যখন সাংবাদিক তাদের কাছে পৌঁছায় তারা সাংবাদিককে প্রথমে সাক্ষাৎকার দিতে অস্বীকার হয়, কিন্তু পরবর্তীকালে তাদের কাছ থেকে যখন আমরা তথ্যটা জানার চেষ্টা করি কিন্তু বলেন, কিন্তু সে একটাই উক্তি তার ছিল যে সে একবারে গর্বের সঙ্গে এই কাজটি করছে, কারণ সে নিজেকে প্রমাণ করতে চাইছে যে এটা তার নিজস্ব সম্পত্তি, সেটাই বলে সে দাবি করছে। এই মুহূর্তে কি নির্মাণ প্রক্রিয়া কি চলছে না সেটা বন্ধ রাখা হয়েছে? দেখো, গত কয়েক মাস আগে এটাতে নির্মাণ প্রক্রিয়াটি বন্ধ করা হয়েছিল, কিন্তু এখন পুনরায় আবার নতুন করে এই কাজটি আবার শুরু হয়েছে। অনেক ধন্যবাদ রেবতী। কথা বলছিলাম প্রতিনিধি রেবতীর সঙ্গে। বিপ্লব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অভিযোগও কিন্তু উঠে আসছে, অর্থাৎ তার একটা ঔদ্ধত্য কিন্তু চরম সীমায় কিন্তু পৌঁছে গেছে। এখানে দাঁড়িয়ে অবিলম্বে যদি সেখানে বন দপ্তরের পক্ষ থেকে যদি সেখানে পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমি বলছি না যে সেই এলাকার বন দপ্তরের কথা বলছি না, আমি বলছি একেবারে সংশ্লিষ্ট রাজ্যের তরফ থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, অবিলম্বে ধীরে ধীরে কিন্তু এই চর
এই গঙ্গার এই নদীর চর তা কিন্তু একেবারেই বিলীন হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু দেখবেন এরকমই বসত বাড়ি কিন্তু আস্তে আস্তে এই ফার্ম থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে গড়ে উঠবে। আর সেখানে দাঁড়িয়ে যেখানে সরকারি প্রতিষ্ঠান নথি নকল করে বিক্রি হতে পারে, বেহাত হয়ে যেতে পারে, এটা সামান্য নদীর চর। তুমি অধ্যত্তর কথা বলছো, তাহলে অধ্যত্তর কথা যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে সবচেয়ে বাংলার বড় অধ্যত্ত দেখিয়ে ফেলেছেন, তিনি হচ্ছে মুর্শিদাবাদের আমাদের একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটি খবর, যথাৎ মুর্শিদাবাদের বাবরি মন্দিরে শিলান্যাস করে ফেললেন, যে মুখে বলেছেন সেই মুখে আজকে কিন্তু করলেন, কিন্তু কাজ করে দেখিয়েছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু ঝেড়ে ফেলতে চেয়েছিলেন, কারণ তারাও যে অভিযোগটা সামনে এনেছিল একাধিক দল বিরোধী মন্তব্য এবং একাধিক দলের বিরুদ্ধে কাজ, সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম যখন তাকে ঘোষণা করলেন যে তাকে একেবারে বহিষ্কার করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সভাস্থলে ছিলেন কিন্তু হুমায়ুন কবির। বিরোধা একদম দেখো, আজকে যেটা হলো না, স্বাভাবিকভাবে আমরা সারা বাংলার মানুষের প্রশ্ন, সারা ভারতের মানুষের একই প্রশ্ন, ভারত কি এইভাবেই চলবে? একটা রাম মন্দির হবে, পাশাপাশি একটা জগন্নাথের মন্দির হবে, একটা দুর্গা মন্দির হবে, আর একটা বাবরি মসজিদ হবে। এই মন্দির আর মসজিদের কি দরকার আছে? না ভারতবর্ষের বেশি করে দরকার হাসপাতাল, বেশি করে দরকার কর্মসংস্থানের জন্য শিল্প, সেই সব না করে এই সব মন্দির মসজিদের এত অনুদান কোথা থেকে আসে? আজকে সরকার প্রস্তুত করতে পারছে না এই যে বাবরি মসজিদের আজকে যে অনুদান, আজকে তোমাকে বলছিলাম যে 40,000 বিরিয়ানির প্যাকেট হয়েছে, প্রায় একজন মাইকে বলছিল যে 1 কোটি টাকা দান করা হয়েছে, 90 লক্ষ টাকার আজকে শিলান্যাসের বাজেট ছিল, আমার 80 থেকে 90। একজন মঞ্চে দাঁড়িয়ে 1 কোটি টাকা অনুদান ঘোষণা করলেন, আমার কোনো দিতেই পারে মসজিদের জন্য। কথা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে মন্দির আর মসজিদের জন্য আমাদের এত উৎসাহ কেন? আমরা কি ধর্মের রাজনীতি করব দেশে? এই অর্থটাই যদি আমাদের দেশের অন্য কাজে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে ব্যবহার হতো, তাহলে তো আমার বাংলার ছবিটা বদলে যেত। নাকি এই ধর্মের আঙিনায় লড়াই করিয়ে দিয়ে দুটো সরকার, আমি একদম পরিষ্কার বলছি, মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করছে। আগামী দিনে একটা আগুনের স্তূপের উপর আমরা মোটামুটি দাঁড়িয়ে থাকবো, এটা আশা করতেই পারি। একেবারেই, কারণ আজকে এই মুর্শিদাবাদের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে পরিপ্রেক্ষিতে যেভাবে প্রশাসনিক থেকে নিরাপত্তার ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে, 12 নম্বর জাতীয় সড়ক আজকে অবরুদ্ধ হয়ে পড়েছে। তুমি বুঝতে পারছো যে কলকাতাগামী সমস্ত যানবাহন বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এটা তো হাইকোর্ট অর্ডার দেয়নি। তুমি দেখো, কালকেও দেখো, আজকে বাবরি মসজিদ নিয়ে হলো, কালকে কি হবে? কালকে হবে মঞ্চ করে 5 লক্ষ মানুষ গীতা পড়বে। কেন বাড়িতে গীতা পড়া যায় না? এটা কি হচ্ছে? সেখানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত রয়েছে। হ্যাঁ, সেখানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত রয়েছে। আজকে আমরা সভা দেখলাম, মানে এইগুলো দেখতে নির্বাচনকে সামনে রেখে এখন দেখা যাচ্ছে ধর্মীয় বিভাজন, কারণ ভোট বড় বালাই, ভোট বড় বালাই, এবং নির্বাচনকে লড়াই করতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে সেই ধর্মকে কিন্তু এই মুহূর্তে হাতিয়ার করা হচ্ছে, ধর্মকেই কিন্তু রাজনৈতিক আঙিনায় নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই ধর্মীয় বিভাজন বা ধর্মকে নিয়ে যেভাবে লড়াইয়ের আঙিনায় নিয়ে যাওয়া হচ্ছে, তা কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকছে যে অদূর ভবিষ্যৎ বা আগামীর ভবিষ্যৎ ঠিক কোন পথে অগ্রসর হচ্ছে, এই প্রশ্ন কিন্তু থাকবেই। একেবারে আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানের শেষে একটাই কথা, যে খবরগুলো দেখানো তার প্রত্যেকটা খবরের মধ্যে দিয়ে আমাদের মূল লক্ষ্য ছিল চোখে আঙুল দিয়ে আপনারা দেখুন যে কি ঘটছে চারপাশে। একেবারে আগামী দিনও আপনারা দেখতে পাবেন, আগামী দিন আপনারা দেখতে পাবেন সোমবার এসআইআর আবর্তে নিঃশব্দে কিভাবে আমাদের শ্রম আইন ঢুকে গেল। একেবারে সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। তো আমাদের আজকের মতন এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। অন্য সব খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।